সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইতিহাস বিভাগ সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 মহামারী থেকে সুরক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ইতিহাস প্রোগ্রাম স্নাতক সম্মান চতুর্থ বর্ষ কোর্স কোড 241505 কোর্সের নাম ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস 1773 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। লেকচার নম্বর 4। লেকচারের শিরোনাম পিটের ভারত আইন 1784। আলোচনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হান্নান মিয়া, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হবার পর থেকে ইংল্যান্ডের ব্রিটিশ সরকার কোম্পানির কার্যকলাপের উপর খুব বেশি একটা খুশি ছিলেন না। মানে ভারতবর্ষে কোম্পানি যে শাসন কার্য পরিচালনা করতেছিল, ব্রিটিশ সরকার এই কোম্পানির শাসন কার্যকলাপের উপর খুব বেশি সন্তুষ্ট ছিল না। কোম্পানি ও তার কর্মচারীদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্যই এই পিটস আইনের প্রধান উদ্দেশ্য ছিল। ব্রিটিশ পার্লামেন্ট একাধিকবার বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে থাকে। 1784 সালে পিটের ভারত শাসন আইন, যার মধ্যে উল্লেখযোগ্য ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ছোট পিট এর নাম অনুসারে এই আইনটি রচিত হয় বলে একে পিটস অ্যাক্ট বা পিটস আইন বলা হয়। পিটের আইন 1784 খ্রিস্টাব্দ, যেটাকে পিটের ভারত শাসন আইন বলা হয়। রেগুলেটিং অ্যাক্ট এর ভুল ত্রুটি সংশোধনের জন্য 1784 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট একটি আইন পাস করেন, যা ইতিহাসে পিট এর ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত। এই আইন দ্বারা পার্লামেন্ট উপমহাদেশ শাসনের সকল ক্ষমতা গ্রহণ করে। এই আইনের বলে ব্রিটিশ সরকারের নিযুক্ত 6 জন এবং ইংল্যান্ডের মন্ত্রিসভার একজন সদস্যের সমন্বয়ে গঠিত বোর্ড অব কন্ট্রোল এর উপর উপমহাদেশ শাসন ও পর্যবেক্ষণের ভার অর্পিত হয়। গভর্নর জেনারেলের ক্ষমতা বাড়ানো হয়, সুপ্রিম কোর্টের ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়। এছাড়া কোম্পানির 3 জন ডাইরেক্টর নিয়ে একটি ভারতবর্ষ ওয়ারেন হেস্টিংসের সময় সিক্রেট কমিটিও গঠিত হয়। মানে গভর্নর জেনারেলের ক্ষমতা বাড়ানো হয় এবং এই সুপ্রিম কোর্টের ক্ষমতা নির্দিষ্ট করে দেয়া হয়। এছাড়া কোম্পানির 3 জন ডাইরেক্টর নিয়ে ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করার জন্য একটি সিক্রেট কমিটি গঠন করা হয়েছিল। পিটের ভারত আইনের পটভূমি। কোম্পানি ও ভারতবর্ষে নবগঠিত ব্রিটিশ সাম্রাজ্যকে ধ্বংসের অবস্থা থেকে রক্ষা করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের আবশ্যকতা অনুভব করে। রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি দূর করার উদ্দেশ্যে 1783 সালে ফক্স এর কোয়ালিশন সরকার একটি বিল পাস করে, কিন্তু লর্ড সভা কর্তৃক বিলটি প্রত্যাখ্যাত হয়। এই বিলে ইংল্যান্ডে স্থিত মানে ফক্সের যে বিলটি ছিল, কোয়ালিশন সরকারের যে বিলটি ছিল, এই বিলে বলা হয়েছিল ইংল্যান্ডে অবস্থিত কোম্পানির মালিক সভা এবং ডাইরেক্টর সভার বিলুপ সাধন করে 7 জন সদস্য নিয়ে বোর্ড অফ কমিশনার্স গঠনের প্রস্তাব করা হয়েছিল। 1784 সালে ছোট পিটের নতুন সরকার বিলটিকে সংশোধিত আকারে আইনে পরিণত করে, অর্থাৎ 1783 সালে ফক্সের কোয়ালিশন সরকার যে বিলটি পাস করেছিল এই বিলটিকে সংশোধন করে 1784 সালে ছোট পিট বা ইয়াঙ্গার পিট সংশোধিত আকারে নতুন আইনে পরিণত করে। এই আইনটির প্রস্তাবনায় বলা হয়, এই আইন তৈরি হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম এবং ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সুচারু নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য। ভারতবর্ষে অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার কার্য আরো দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে একটি আদালত প্রতিষ্ঠার জন্য। এই আইনের ধারা বা বৈশিষ্ট্যসমূহ। পিটের ভারত আইনের যে ধারা বা প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল তা হচ্ছে, মন্ত্রী পরিষদের একজন সিনিয়র সদস্যকে প্রধান করে সর্বোচ্চ 6 জন পার্লামেন্ট সদস্য নিয়ে একটি বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। এর কাজ ছিল
ইন্ডিজে অর্থাৎ ভারতবর্ষে কোম্পানি রাজ্য পরিচালনার কার্যক্রম তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা। কোড অফ ডাইরেক্টরস একটি গোপন কমিটি গঠন করে যার কাজ হবে বোর্ড অফ কন্ট্রোল ও কোড অফ ডাইরেক্টরস এর মধ্যে সংযোগ স্থাপন করা। মানে আমরা ইতিপূর্বে যে সিক্রেট কমিটির কথা বলেছিলাম। 3 জন সদস্য নিয়ে গভর্নর জেনারেলের কাউন্সিল গঠিত হবে। পূর্বে এই কাউন্সিলের সদস্য সংখ্যা 4 জন। এদের মধ্যে একজন থাকবেন ভারতবর্ষের রাজার সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ। অর্থাৎ গভর্নর জেনারেলের কাউন্সিলের সদস্য সংখ্যা একজন কমিয়ে পূর্বে যে 4 জন ছিল 4 জন থেকে 3 জন করা হয়। 3 জন করা হয়, তার মধ্যে একজন ভারতবর্ষের রাজার সেনাবাহিনীর কমান্ডার চিফ করা হয়। কাউন্সিল সভায় উপস্থিত সদস্যদের মধ্যে কোনো মত পার্থক্যের ক্ষেত্রে সদস্যগণ সমানভাবে বিভক্ত হলে গভর্নর জেনারেল তার নিজের ভোট ছাড়াও নির্ণায়ক ভোট প্রদান করতে পারবেন। অর্থাৎ যে 3 জন সদস্য নিয়ে কাউন্সিল গঠিত হয়, গভর্নর জেনারেলের কাউন্সিল গঠিত হয়, এই কাউন্সিলের 3 জনের মধ্যে যদি গভর্নর জেনারেল ব্যতীত অন্য সদস্যদের মতবিরোধ, অন্য সদস্য দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং এটা যদি সমান সমান হয়, অর্থাৎ পক্ষে বিপক্ষে সমান হয়, তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য বা সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করার জন্য গভর্নর জেনারেল তিনি তার ভোট প্রদান করতে পারবেন, যেটাকে কাস্টিং ভোট বলা হতো। সরকারের অবশ্যই রাজস্ব প্রশাসন নিয়ে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা বন্ধ করে পরিমিত হারে রাজস্ব চাহিদার বিনিময়ে জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করতে হবে। নতুন রাজ্য শাসনের জন্য সরকারকে অবশ্যই স্থায়ী বিচার বিভাগীয় ও প্রশাসনিক পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ আমরা সবাই জানি যে 1793 সালে লর্ড কর্নওয়ালিস এসে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে। অর্থাৎ এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের যে একটা পটভূমি, সেটা কিন্তু এই পিটের ভারত আইনের মধ্যে উল্লেখ করা ছিল। এখানে কিন্তু বলাই হয়েছিল যে রাজস্ব প্রশাসন নিয়ে পরীক্ষা নিরীক্ষার পরিবর্তে একটি স্থায়ী চিরস্থায়ী রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কর্মে যোগদানের 2 মাসের মধ্যে সব সামরিক ও বেসামরিক কর্মকর্তাকে ভারতবর্ষে ও ব্রিটেনে তাদের যাবতীয় সম্পদের একটি পূর্ণ তালিকা কোড অফ ডিরেক্টরস এর নিকট পেশ করতে হবে। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত এমন বেসামরিক ও সামরিক কর্মচারীকে সম্পত্তি বাজেয়াপ্তকরণ, চাকরি থেকে অপসারণ ও কারাদণ্ড সহ গুরুতর শাস্তি ভোগ করতে হবে। রাজা, জমিদার ও অন্যান্য ভারতীয়দের নিকট থেকে নগদ টাকায় বা দ্রব্যে পুরস্কার বা উপঢৌকন কঠোরভাবে নিষিদ্ধ করা হলো। এ সকল অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে বিচারের সম্মুখীন হবে। অর্থাৎ এর পূর্বে দেশীয় রাজা, তারপরে বিভিন্ন ব্যবসায়ী বা অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে নগদ টাকায় বা উপঢৌকন নেওয়ার যে প্রবণতা ছিল, এটি এই আইনের মাধ্যমে রহিত করা হয়। আইনের গুরুত্ব, এই পিটের ভারত আইনের শাসনতান্ত্রিক গুরুত্ব বা সাংবিধানিক গুরুত্ব কেমন ছিল? ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে 1784 সালের পিটের ভারত আইনকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসা করা হয়েছে। সমকালীন ইংল্যান্ড ও ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে এই আইনের গুরুত্ব আলোচনা করা হয়। এই আইন ছিল 1850 সাল পর্যন্ত ভারতীয় শাসনতন্ত্রের ভিত্তি স্বরূপ। অর্থাৎ 1850 সাল পর্যন্ত ব্রিটিশরা ভারতবর্ষ যে শাসন পরিচালনা করে তার ভিত্তি ছিল পিটের ভারত আইন। এই আইনের মাধ্যমে ভারতে কোম্পানি প্রশাসনের উপর ইংল্যান্ডের মালিক সভার স্থলে বোর্ড অফ কন্ট্রোলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই আইনের মাধ্যমে ভারতীয় প্রশাসনের উপর সপরিষদ গভর্নর জেনারেলের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সি কলকাতা প্রেসিডেন্সির কর্তৃত্ব সুদৃঢ় হয়। অর্থাৎ আমরা আগেই বলেছি এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল, কাউন্সিলের সদস্য সংখ্যা একজন কমানো হয়। অর্থাৎ কাউন্সিলের সদস্য 3 জন করা হয়, এর মধ্যে গভর্নর জেনারেল এবং অপর 2 জন সদস্য। সুতরাং এবং এখানে বলা হয় যে সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো মত পার্থক্য দেখা দিলে গভর্নর জেনারেল তার নিজস্ব ভোট
ব্যবহার করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারেন। সুতরাং স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে এখানে গভর্নর জেনারেলের কর্তৃত্ব বা ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে এবং মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সি উপর কলকাতা প্রেসিডেন্সির একটা প্রভাব সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়। এই আইনে গভর্নর জেনারেলের পরিষদ হতে একজন সদস্যকে বাদ দেওয়ার ফলে গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি পায়। তিনি তার অতিরিক্ত ক্ষমতা, যেটাকে বলা হয় কাস্টিং ভোট, প্রয়োগ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হন। গভর্নরগণও এই ক্ষমতার অধিকারী হন। এই আইনের ফলে মালিক সভার রাজনৈতিক ক্ষমতা বিলুপ্ত হয়। বোর্ড অফ কন্ট্রোল কর্তৃক অনুমোদিত ডাইরেক্টর সভার কোন সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা থেকে তাদের বঞ্চিত করা হয়। ভারতের সামরিক ও বেসামরিক সকল বিষয়ে তাদের হস্তক্ষেপ নিষিদ্ধ করা হয়। অর্থাৎ ইতিপূর্বে মালিক সভা যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করত বা এদের যে নিয়ন্ত্রণ ছিল এই আইনের মাধ্যমে, ভারত আইনের মাধ্যমে তাদের ক্ষমতা অনেকাংশেই খর্ব করা হয়। এই আইনে ভারতে ইংরেজ অপরাধীদের বিচারের জন্য ইংল্যান্ডে একটি বিশেষ আদালত স্থাপন করা হয়। নিঃসন্দেহে এটি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। কারণ ইতিপূর্বে ইংরেজদের যারা উপমহাদেশে ব্রিটিশ বা ইংল্যান্ডের নাগরিক ছিল তাদের বিচারের সুনির্দিষ্ট কোনো নিয়ম কানুন ছিল না, কিন্তু এই আইনের মাধ্যমে তাদের বিচারের জন্য আলাদা আদালত প্রতিষ্ঠা করা হয়। অন্যান্য আইন সমূহের মতো পিটের ভারত আইনও ত্রুটিমুক্ত ছিল না। এই আইনের যে ধরনের ত্রুটি সমূহ লক্ষ্য করা হয় তা হচ্ছে, এই আইনের ফলে ভারতীয় সাম্রাজ্যের প্রশাসনের উপর ইংল্যান্ড হতে পরিচালিত দ্বৈত শাসন প্রবর্তিত হয়। কোম্পানি ও বোর্ডের মধ্যে ক্ষমতা ভাগাভাগি হয়, কোম্পানি ভারতের শাসন পরিচালনায় দায়িত্ব কমে যায়। অর্থাৎ এখানে কোম্পানি মানে ভারতের প্রশাসন পরিচালনার জন্য, ভারতীয় সাম্রাজ্যের প্রশাসন পরিচালনার জন্য ইংল্যান্ড এবং এই যে বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল এর মধ্যে দুইটি কর্তৃপক্ষ থাকায় দেখা যায় অনেকটা দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন। এটা অনেকটা দ্বৈত শাসনের মতো করে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, ফলে কোম্পানির শাসন ক্ষমতার দায়িত্ব অনেকাংশেই কমে যায়। এই আইনে কোম্পানির ডাইরেক্টর সভাকে নিয়ন্ত্রণের ক্ষমতা বোর্ডকে দেওয়া হয়, কিন্তু প্রকৃতপক্ষে বোর্ড ব্রিটিশ মন্ত্রিসভার নিয়ন্ত্রণাধীনে থাকে। ফলে ভারতের শাসন সংক্রান্ত বিষয়ে বোর্ড কিংবা ব্রিটিশ মন্ত্রিসভার তেমন কোনো দায়িত্ব ছিল না। এই আইনে বোর্ড অফ কন্ট্রোল ও বোর্ড অফ ডাইরেক্টরদের সম্পর্কের ক্ষেত্রে কিছুই বলা হয়নি। অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল এবং বোর্ড অফ ডাইরেক্টরদের মধ্যে সম্পর্ক কেমন হবে, কে কাকে নিয়ন্ত্রণ করবে, না দুটি বোর্ডের মধ্যে সম্পর্ক সহযোগিতামূলক হবে, অর্থাৎ কিভাবে কি সম্পর্ক, তাদের কার্যপরিধি কি হবে, সেটা এই আইনে উল্লেখ করা ছিল না। এই আইনের ফলে ভারতে অবস্থানরত গভর্নর জেনারেলকে এক অস্বস্তিকর অবস্থার মধ্যে তার দায়িত্ব পালন করতে হয়। বড়লাটকে একদিকে, অর্থাৎ গভর্নর জেনারেলকে একদিকে, ডাইরেক্টর সভাকে এবং অন্যদিকে বোর্ড অফ কন্ট্রোল উভয়কে সন্তুষ্ট রেখে দায়িত্ব পালন করতে হতো, যেটা নিঃসন্দেহে একটা কঠিন কাজ। কারণ একই সঙ্গে দুইটি কর্তৃপক্ষের সন্তুষ্টি অর্জন করা, এটা যে কোনো শাসকের জন্য, যে কোনো প্রশাসকের জন্য খুবই কঠিন। পিটের ভারত আইনে কোম্পানির ভূখণ্ডের উপর সার্বভৌমত্বের প্রশ্নটি অমীমাংসিতই থেকে যায়। দ্বৈত নিয়ন্ত্রক ব্যবস্থার ফলে ভারত ও ব্রিটেনের মধ্যে সরকারি চিঠিপত্রের আদান প্রদানের অযথা বিলম্ব ঘটে এবং প্রশাসনিক ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। মোট কথা, এর ফলে সাংবিধানিক অচলাবস্থার সৃষ্টি হয়। আমরা এ পর্যন্ত যে আলোচনা করলাম এর তথ্যসূত্র ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারতের সাংবিধানিক ইতিহাস, মোহাম্মদ এনায়েত হোসেন, বাংলাদেশের ইতিহাস প্রথম খণ্ড সিরাজুল ইসলাম সম্পাদিত, এবং বাংলাপিডিয়া। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।